এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 29 এপ্রিল, 16 বৈশাখ এবং ফার্সি 9 উর্দুবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ্র 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত।
সৌদি যুবরাজের ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা আমাদের দেখিয়ে দিয়েছে স্বাস্থ্যসেবায় যদি বিপর্যয় ঘটে তাহলে মানুষের কি অবস্থা হয়, দেশের সব উন্নয়ন থেমে যায়। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার খবরের বিশ্লেষণমূলক অনুষ্ঠান ও নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের আয়ের উৎস সম্পর্কে শত্রুর ভুল হিসাব নিকাশের কারণে অর্থনৈতিক যুদ্ধে তেহরান বিজয়ী হয়েছে জানালেন প্রেসিডেন্ট হাসান রুহানি। কাতার ও ইরাক সফর শেষে ওমান গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সাক্ষাৎ করলেন ইয়েমেনের হুথি নেতার সঙ্গে। বাংলাদেশে প্রায় 1.5 মাস পর করোনায় শনাক্তের হার নামল 10-এর নিচে। সিনোফার্মের তৈরি টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন। এবং ভারতের পশ্চিমবঙ্গে শেষ দফার বিধানসভা নির্বাচনে সহিংসতায় বেশ কয়েকজন আহত, বিভিন্ন স্থানে সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন, ইরানের আয়ের উৎস সম্পর্কে শত্রুরা ভুল হিসাব নিকাশ করেছে। তিনি আজ পানি শিল্পের 4টি বৃহৎ প্রকল্প উদ্বোধনের পর একথা বলেন। রুহানি আরও বলেন, শত্রুরা পেট্রোকেমিক্যাল, ইস্পাত, গ্যাস ও বিদ্যুৎ খাত থেকে ইরানের আয় উপার্জনের কথা হিসাব করেনি। তিনি বলেন, আমরা গত কয়েক বছর ধরে অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধের মধ্যে আয়ের অন্য উৎসগুলো কাজে এসেছে এবং সরকারকে সহযোগিতা করেছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পেট্রোকেমিক্যাল ও ইস্পাত খাত এগিয়ে এসেছে। গ্যাস ও বিদ্যুৎ রপ্তানিতে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে। তেলজাত পণ্যও এক্ষেত্রে কাজে এসেছে। শত্রুরা এসব খাতের সম্ভাবনাকে বুঝতেই পারেনি। তিনি বলেন, কয়েক বছর আগেও ইরান ডিজেল, পেট্রোল, এমনকি গ্যাস আমদানি করত, কিন্তু এখন ডিজেল, পেট্রোল, বিদ্যুৎ ও গ্যাস রপ্তানি করছে ইরান। ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর-1 মহাকাশে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ড আজ এ তথ্য জানিয়েছে। ইরানের প্রথম সামরিক উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ ও এর আনুষ্ঠানিক মিশন শুরুর বার্ষিকী উপলক্ষে এটির সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করেছে অ্যারোস্পেস ফোর্স। আগামীকাল শুক্রবার এই ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিক মিশন শুরুর 1 বছর পূর্ণ হবে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, নূর-1 উপগ্রহ এ পর্যন্ত 6000 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। নূর-1 উপগ্রহ উৎক্ষেপণ ও আনুষ্ঠানিকভাবে মিশন শুরুর বার্ষিকী উপলক্ষে এর বিকন সিগন্যাল সচল রাখা হয়েছে। আগামীকালও তা সচল থাকবে। এর ফলে পৃথিবীর যেকোনো স্থান থেকে এর সংকেত গ্রহণ করা যাবে। ওমান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মাসকাটে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আলোচক মোহাম্মদ আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি গত 6 বছরের সৌদি আগ্রাসনে ইয়েমেনের সৃষ্ট ভয়াবহ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে ইয়েমেনের উপর থেকে সৌদি অবরোধ প্রত্যাহার ও দেশটির উপর সৌদি আগ্রাসন বন্ধ করার
আহ্বান জানান। জারিফ বলেন, ইরান যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ইয়েমেনের পক্ষগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে দেশটির চলমান সংকট অবসানের আহ্বান জানায়। সাক্ষাতে সৌদি আগ্রাসনের মোকাবেলায় ইয়েমেনি জনগণের প্রতি সমর্থন ঘোষণা করার জন্য তেহরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতার ও ইরাক সফর শেষে বুধবার বিকেলে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেন। রাশিয়া বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দেশটির পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করার যে চেষ্টা পশ্চিমা দেশগুলো চালাচ্ছে তা অবাস্তব ও ধ্বংসাত্মক। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জার্মান ম্যাগাজিন স্পাইগেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সম্পর্ক নেই। উলিয়ানভ বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক 2 দফা বৈঠকে অংশ নিয়ে আমার এ ধারণা হয়েছে যে শুধুমাত্র মূল পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেই কেবল ভিয়েনা বৈঠক থেকে ফল পাওয়া যাবে। অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা বা কোনো পূর্বশর্ত আরোপ করার চেষ্টা হলে এ আলোচনা ব্যর্থ হবে। তিনি বলেন, ইরান আমেরিকা সরাসরি সাক্ষাৎ ছাড়াও এ বৈঠক থেকে ফল বের করে আনা সম্ভব। আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলে স্বয়ংক্রিয়ভাবে দুদেশের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে পারবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে প্রায় 1.5 মাস পর আজ করোনা ভাইরাসের রোগী শনাক্তের হার 10-এর নিচে নেমেছে। এদিকে বাংলাদেশের ঔষধ প্রশাসন চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা সংক্রমণে গত 24 ঘণ্টায় আরও 88 জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 2341 জন। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 24,908 জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 9.39%। প্রায় 1.5 মাস পর আজ করোনায় রোগী শনাক্তের হার 10-এর নিচে নামল। গতকাল বুধবার করোনায় 77 জনের মৃত্যু হয়েছিল এবং 2,955 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত দেশে মোট 7,56,995 জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন 11,393 জন, আর মোট সুস্থ হয়েছেন 6,77,101 জন। এদিকে বাংলাদেশের ঔষধ প্রশাসন চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এই খবর জানিয়ে বলেন, এই টিকার প্রথম ডোজ নেয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। এর আগে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে দেশে করোনার টিকাদান কার্যক্রম চলছিল। তবে টিকার নতুন সরবরাহ নিয়ে সংকট তৈরি হওয়ায় সরকার বিকল্প হিসেবে রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের টিকা আনার উদ্যোগ নিয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান 23 মে খোলা হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এক ভার্চুয়াল সংলাপে এ তথ্য জানান। এর আগে গত 25 মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
ওইদিন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, বাংলাদেশ সহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড-19 মহামারীতে সংক্রমণের ঊর্ধ্ব গতি পরিলক্ষিত হয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান আগামী ঈদুল ফিতরের পর 23 মে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩,৬৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ২,০৪,৮৩২ জনে পৌঁছেছে। এদিকে করোনা মোকাবিলায় জাতিসংঘের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। মহামারী মোকাবিলায় ভারতের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক একথা জানিয়েছেন। সংবাদ সংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে ভারতে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ভারত আমাদের বলেছে মহামারী মোকাবিলায় করার মতো তাদের যথাযথ ব্যবস্থা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের শেষ দফার বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তৃণমূল ও বাম কংগ্রেস জোটের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন স্থানে সিপিএম এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম ও শেষ দফার বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আজ সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূল ও বাম কংগ্রেস জোটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকায় সিপিএম এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে হরিহরপাড়া বিধানসভা এলাকায় কংগ্রেস সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কান্দি এবং বহরমপুর থেকেও গোলযোগের খবর পাওয়া যায়। অন্যদিকে জলঙ্গি বিধানসভার অন্তর্গত ঘোষপাড়া অঞ্চলের রায়পাড়াতে 233, 234 নম্বর বুথের সামনে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ হয়। ওই ঘটনায় কয়েকজন সংযুক্ত মোর্চার কর্মী সমর্থক আহত হলে তাদেরকে ডোমকল হাসপাতালে পাঠানো হয়। আজ বোলপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে এলাকার মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন। দলীয় কর্মীকে মারধরের অভিযোগ পেয়ে ইলামপুর বাজারের ডোমনপুর গ্রামে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থীর গাড়িতে ঢিল মারলে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, আমি একদম ঠিক আছি। আমার গাড়ি, যে গাড়িটাতে আমি অনেক ক্যাম্পেনিং করেছি, ট্রাভেল করেছি, সেই গাড়িটা তারা পেছন থেকে একটি পাথর ফেলে ভেঙে দিয়েছে। আমি কোনো বলতে চাই না, এটা হচ্ছে তৃণমূলের কিছু পোষা মুসলমান গুন্ডা বাহিনী, তারা এটা করেছে, কিন্তু আমি একদম ঠিক আছি বলছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতে লাঠি বাঁশ হাতে নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এক গ্রামবাসীর মাথায় আঘাত লাগলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ার সৌদি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানের সঙ্গে সৌদি আরবের শান্তির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইরান আমাদের প্রতিবেশী এবং সৌদি আরব আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। শান্তির এই উদ্যোগ মুসলিম উম্মাকে শক্তিশালী করবে। সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং তিনি আশা করেন তেহরান ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি ভবনের উপর ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন আছড়ে পড়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বুধবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত হানুন শহরের একটি ভবনের ছাদের উপর ওই ড্রোনটি পড়ে। স্থানীয় বাসিন্দারা ড্রোনটি উদ্ধার করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সদর দপ্তরে পৌঁছে দেয়। তবে ফিলিস্তিনের গণমাধ্যমগুলো ভিন্ন খবর ছেপেছে। তারা বলেছে, গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ভূপাতিত হয়েছে ওই ড্রোন। পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের গত কয়েকদিন ধরে যখন দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো ফিলিস্তিন জুড়ে
ইসরায়েল বিরোধী উত্তেজনা বিরাজ করছে তখন এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার যে আগ্রহ প্রকাশ করেছেন তাকে অনেকেই স্বাগত জানিয়েছে। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং তিনি আশা করেন তেহরান ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে। তিনি আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। বাদশাহ সালমান 2015 সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্ষমতায় আসার পর তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। যুবরাজ সালমানের একতরফা ও স্বেচ্ছাচারী নীতি কেবল সৌদি আরবের অভ্যন্তরেই সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র পশ্চিম এশিয়ায় তিনি নিজের একপেশে নীতি ও একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এরই অংশ হিসেবে তিনি কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও নিষেধাজ্ঞা আরোপ, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ প্রভৃতি পদক্ষেপ নিয়েছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এসব পদক্ষেপ বিশেষ করে ইরানের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণে মার্কিন সরকার ও দখলদার ইসরায়েল খুবই খুশি এবং এটাকে তারা স্বাগত জানিয়েছে। ইরানের সঙ্গে সৌদি যুবরাজের শত্রুতা ও বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি 2017 সালের জুনে ঘোষণা করেছিলেন পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ সংঘাত ইরানের ভেতরেও ছড়িয়ে দেবেন। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত সালমানের ওই বক্তব্য পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছিল। যাই হোক, বর্তমানে সৌদি যুবরাজ অনেক মোলায়েম ও কূটনৈতিক ভাষায় ইরানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন, যা খুবই ইতিবাচক পরিবর্তনের আভাস। তিনি বলেছেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন ও অগ্রগতি চায় এবং আমরা চাই না ইরান কঠিন অবস্থার মধ্যে থাকুক। ধারণা করা হচ্ছে ইরান ইস্যুতে সৌদি আরব কার্যত একা হয়ে পড়ায়, দেশটি ইয়েমেন যুদ্ধের চোরাবালিতে আটকা পড়ায় এবং দেশের অভ্যন্তরেও অবস্থান নড়বড়ে হয়ে পড়ায় যুবরাজ সালমান তার নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছেন। যে কারণেই হোক, যুবরাজ সালমান ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার যে আগ্রহ প্রকাশ করেছেন তাকে বিভিন্ন মহল থেকে স্বাগত জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী একে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীও ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ার সৌদি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ অবস্থায় পশ্চিম এশিয়ার প্রভাবশালী দুটি দেশ ইরান ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এ অঞ্চলে পরিবর্তনের বিরাট আভাস বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে ফিরছি দৃষ্টিপাতে। দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা আমাদের দেখিয়েছে স্বাস্থ্যসেবা যদি বিপর্যয় ঘটে তাহলে মানুষের কি অবস্থা হয়। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। আজ বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এরকম বিস্ময় উক্তি করে বলেছেন, আমরা স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেইনি, অবহেলা করেছি, যার ফলাফল আমরা করোনা পেয়েছি। দেখেছি করোনা মহামারীতে মানুষ কতটা অসহায়। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আমাদের দেখিয়েছে স্বাস্থ্যসেবার বিপর্যয় যদি ঘটে তাহলে মানুষের কি অবস্থা হয়। দেশের সব উন্নয়ন থেমে যায়, দেশে শান্তি থাকে না, সামাজিক অশান্তি সৃষ্টি হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপির মাত্র 0.9%। এটাকে 9 থেকে 10% উন্নীত করার চেষ্টা চলছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, লকডাউন কোনো দীর্ঘস্থায়ী সমাধান নয়, এতে বরং মানুষের কষ্ট বাড়ে। লকডাউনে মানুষকে ক্ষতি করে, ইকোনমিকে ক্ষতি করে, মানুষকে দরিদ্র বানিয়ে ফেলে, সামাজিক অস্থিরতা তৈরি হয়। কাজে ইট ক্যানট বি লং টার্ম সলিউশন। টিকা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভ্যাকসিনটা আমরা মাঝ পথে যে আমরা সেভাবে পাচ্ছি না, আমাদের সব টাকা পয়সা পর্যন্ত দেওয়া আছে। এদিকে করোনা ভাইরাসের টিকা নিয়ে সংকট তৈরি হওয়ার জন্য সরকারের অপরিণামদর্শী নীতিকে দায়ী করেছেন ক্ষমতাসীন রাজনৈতিক জোটের অংশীদার এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলীয় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং ক্ষমতাসীন 14 দলীয় জোটের অন্যতম এই নেতা বলেন, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুবিধা দিতে গিয়ে সরকার এক ঝুড়িতে সব ডিম রেখেছিল। সরকার এখন চারিদিকে পথ খুঁজছে। সরকারের ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলার প্রসঙ্গ টেনে রাশেদ খান মেনন বলেন, সরকার এবং সরকারি দল ঐক্যবদ্ধভাবে সংক্রমণ মোকাবেলার কথা বললেও সেটা কথার কথা। জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে কেবল আমলাতন্ত্রের উপরে নির্ভর করে করোনা মোকাবেলার নীতি দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে, তাতে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিপদাপন্ন। উন্নয়নের গাড়ি গতি পাওয়ার বদলে গর্তে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেনন উল্লেখ করেন, এবছরের বাজেটে স্বাস্থ্য খাতে জরুরি প্রয়োজন মেটাতে 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এর কতটা ব্যবহার হয়েছে আর কতটা নয়ছয় হয়েছে তা তদন্তের দাবি রাখে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন